শুরু করছি আজকে নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে কলকাতার বাসিন্দা। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুকমল। আমার বাড়ি কলকাতায়, কিন্তু আমি কাজের জন্যে হায়দ্রাবাদে থাকি এবং আমি পেশায় একজন সাংবাদিক। মানে যে কোম্পানিতে কাজ করি এটা সাংবাদিকদের কোম্পানি আর কি। তো আমাদের অফিসে একটা নতুন প্রজেক্ট এসেছিলো, যে প্রজেক্টে বলা হয়েছিল যে ভারতে যত পিছিয়ে পড়া গ্রাম রয়েছে সে গ্রামে গিয়ে সেখানকার মানুষজনদের সাথে কথা বলতে এবং সেখানকার মানুষজনদের কি কম রয়েছে তাদের জীবনে, কিসের দরকার, কিসের অভাব, এইসব জিনিসগুলোকে তুলে নিয়ে আসতে। ঠিক আছে, তো আমাদের অফিস থেকে 10 জনকে সিলেক্ট করা হয়েছিল এবং 10 জনকে 10টা জায়গায় পাঠানো হয়েছিল। এবং আমাকে যেখানে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে মেঘালয় থেকে একটু দূরে একটা গ্রামে। হ্যাঁ, ওটা খুবই গ্রাম একটা বলা চলে। তো প্রত্যেককে কিছু দিনের সময় দেওয়া হয়েছিল, তার মধ্যে কাজটা কমপ্লিট করে আসতে হবে, সব খরচা কোম্পানি। তো আমি গেছিলাম, প্রথমে আমি শিলং গেলাম। শিলংয়ের যে অফিস রয়েছে, মানে আমাদের অফিসেরই যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে গিয়ে প্রথমে আমি যে ম্যানেজার রয়েছে সেখানকার তার সাথে কথাবার্তা বললাম। তিনি আমাকে কাজটা পুরো বুঝিয়ে দিলেন। বোঝানোর পরে একটা চাবি দিলেন। চাবি দিয়ে বললেন যে এটা হচ্ছে আমার রুমের চাবি, মানে আমি যে গ্রামে গিয়ে থাকবো সেই যে ঘর, সেই ঘরটাও কোম্পানি দিচ্ছে এবং তার যে চাবি সেটা আমাকে দেওয়া হলো। এবং তারপরে সানি বলে একজনকে ডাকা হলো। যে ছেলেটা বেরিয়ে এলো সানি বলাতেই, সেই ছেলেটাকে দেখিয়ে বলল ওই ছেলেটা হচ্ছে ওই গ্রামের লোকাল এবং সেই অফিসেরই একজন কর্মচারী আর কি। তো সে আমার সঙ্গে সঙ্গে থাকবে সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে। এবং তিনি হচ্ছে, মানে সানি বলে ছেলেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ফটোগ্রাফার। মানে সব রিপোর্ট তোলার দায়িত্ব আমার, কিন্তু সব কিছু ছবি তোলার দায়িত্ব ওই ছেলেটা সানির। তো আমার বেশ ভালোই লাগলো। আমার থেকে খুব জোর হলে 1-2 বছরের ছোটো হবে। তো একটা সঙ্গী পাওয়া গেল আর কি। তো তারপরে একটা বাইকও দেওয়া হয়, যে বাইকটা করে আমি পুরো গ্রামটা ঘুরে 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 কাজ করতে পারবো, বা আমার দরকার আমি কাজে লাগাতে পারবো। এবং যেদিনকে আমার কাজ শেষ হবে, যেদিনকে আমি হায়দ্রাবাদ ফিরে যাবো, সেদিনকে আমার বাইকটা ফেরত দিয়ে যেতে হবে আর কি। তো ওই সানি বলে ছেলেটাই আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছিলো আর কি গ্রামে যখন আমি যাচ্ছিলাম আর কি। এত অসম্ভব সুন্দর একটা গ্রাম প্রথম কথা। তার থেকেও বড়ো কথা হচ্ছে যাওয়ার যে রাস্তাটা, একটা পাহাড়ি রাস্তা বলা চলে। একদিকে খাদ আর একদিকে হচ্ছে উঁচু উঁচু সব পাহাড়, এবং তার সেই পাহাড়ে গা বেয়ে রাস্তা উঠে যাচ্ছে গ্রামের দিকে। তো অনেক জায়গায় আমি দেখছিলাম যে মেন রোড যেটা, সেই মেন রোডের একদিক দিয়ে চলে যাচ্ছে সব সরু সরু রাস্তা, মানে সেটা এবড়ো খেবড়ো রাস্তা আর কি। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই রাস্তাগুলো কোথায় যাচ্ছে। তখন সে বলে যে এগুলো গ্রামেরই রাস্তা, গ্রামে যাওয়ার রাস্তা, কিন্তু রাস্তাগুলো ইউজ করাই ভালো। বললাম কেন? তখন বলছে অতটা ভালো না, এবং লোক মুখে শোনা যায় যে অনেকে নাকি রাস্তায় গিয়ে আর ফিরেনি বা এরকম কিছু আর কি। তো আমি আর কথা অত বেশি বাড়ালাম না, এবং আমি বুঝতে পারলাম যে ও বলতে চাইছে না। তো আমি যখন গ্রামে গিয়ে পৌঁছালাম তখন প্রায় বেজে গেছে 4:30-5টা। এবার ওই 4:30-5টার সময় ওই গ্রামে পাহাড়ি এলাকায় আলো অনেক দেরিতেই যায় আর কি, প্রায় 6:30-7টা অবধি আলো থাকে। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা গ্রাম। মানে একটা ছোটোবেলায় আমরা যে গ্রাম সিনারি আঁকতাম আর কি। বাড়িঘর, দূরে পাহাড়, তার সামনে একটা নদী, গাছপালা, ঠিক একদম ডিট্টো ওই গ্রামটা ছিল। গ্রামের নামটা আমি বলছি না। এবং ওই সানি বলে ছেলেটা একদম আমার বাড়ির সামনে, যে বাড়িটা আমাকে দেওয়া হয়েছিল আর কি, সে বাড়ির সামনে গিয়ে বাইকটা দাঁড় করায়। তো আমি ঢুকলাম বাড়িতে। ঢোকার পরে আমাকে সব কিছু দেখিয়ে দেওয়া হয়। বাড়িটা বেশ সুন্দর ছিল। একটাই ঘর, একটা ছোট্ট বিছানা, যেখানে একজনই শুতে পারবে আর কি, একজন ভালো করেই শুতে পারবে। এবং দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে হচ্ছে একটা ছোট্ট টেবিল মতো, চেয়ার টেবিল রয়েছে, একটা ছোট্ট ওয়ার্ড্রব রয়েছে। এবার ওই টেবিলের মধ্যেই একটা ল্যাম্পপোস্ট মতো ল্যাম্প রয়েছে আর কি, টেবিল ল্যাম্প। এবং ওই বিছানার পাশেই, বেডের পাশেই একটা ছোট্ট বাথরুম আর কি। তো আমি সব কিছু দেখার পর জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা, এখানে তো রান্নাঘর দেখছি না। তখন ওই সানি বলে ছেলেটা আমাকে বলে যে
এই গ্রামের যে গ্রাম পঞ্চায়েত আছে তিনি আপনার খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ আমি জিজ্ঞেস করলাম কারণ, তখন সে বলে যে আপনি যে আমাদের গ্রামে আসছেন, এসে কাজ করছেন, এটা আমাদের গ্রাম পঞ্চায়েত কোনোভাবে জানতে পেরেছিল এবং তিনি এটাই মনে করেছে যে যেহেতু আপনি আমাদের গ্রামের জন্য কাজ করতে আসছেন, আমাদের গ্রামের ভালোর জন্য আসছেন, তো সেজন্য আমাদের গ্রাম পঞ্চায়েত আপনার খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছে। আপনি যতদিন এখানে থাকবেন আপনার 4 বেলা 3 বেলা যবেলাই আপনি খান না কেন, গ্রাম পঞ্চায়েত আপনাকে খাওয়াবে। আপনি আমাদের গ্রাম পঞ্চায়েত অনেক ভালো মানুষ। আমি বললাম এর আবার কীরকম কথা, এটা আবার হয় নাকি, আমার তো নিজেরই কেমন একটা অদ্ভুত লাগবে। তখন উনি মানে সানি বলেছে, এটা বলছে আপনার এখন মনে হচ্ছে, কিন্তু একবার যদি আপনি ওনার সাথে কথা বলে দেখেন বা মিশে দেখেন, আপনার একবারেই জন্য লাগবে না যে আপনি ওনাকে চেনেন না, আপনার মনে হবে যে আপনি অনেক দিনের চেনা একজন মানুষ। আর আমার আচ্ছা ঠিক আছে। তো তখন ও বলল যে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো। বলছে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি রাতেরবেলা আসবো তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য 8:30টার সময়, ঠিক আছে? তো তখন একটু আপনি রেস্ট করুন, অনেক দূর থেকে এসছেন, ধকল হয়েছে অনেক। বললাম আচ্ছা ঠিক আছে, এই বলে সে চলে যায়। এবার আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছি, মোবাইল ঘাঁটতে ঘুমিয়ে পড়েছি, কখন আমার নিজেরও খেয়াল নেই। এবার সানি এসে অনেকক্ষণ ধরে দরজা নক করেছে, ফোন করেছে, আমার কোনো হুঁশ নেই। এবার যখন আমার ঘুমটা ভাঙে, আমার ফোনের যে কল করেছিল তাতেই আমার ঘুমটা ভেঙেছিল আর কি। দেখছি যে প্রায় 13-14খানা মিস কল মেরেছে সানি আমাকে। তো আমার ঘুম থেকে উঠে আমি দরজা খুলি, দেখলাম সানি দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে খাবার। সে ঢুকে এসছে, এবার বলছে যে আমি জানতাম যে আপনি ঘুমিয়ে পড়বেন, সেজন্য আমি আর আপনাকে আজকে নিয়ে গেলাম না, হ্যাঁ আপনার খাবারটা নিয়ে চলে এসছি গ্রাম পঞ্চায়েতের বাড়ি থেকে। আপনি আজ রাতেরবেলা খেয়ে নিন, কালকে আপনাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো এবং গ্রাম পঞ্চায়েতের সাথে দেখা করিয়ে দেবো। বললাম আচ্ছা ঠিক আছে। এবার আমি বললাম যে খাবারটা রেখে দাও, আমি খেয়ে নেবো। তখন সে আমাকে বলছে এখনই খেয়ে নিন, গরম আছে, এখনই খেয়ে নিন। তখন সবে 8:30 বাজে। আমি বললাম এখন কী করে খাবো আমি, এখন তো সবে 8:30 বাজে, আমার তো রাতেরবেলা খিদে পেয়ে যাবে। তখন বলছে এটাই তো গ্রামের নিয়ম, এখানে সবাই তাড়াতাড়ি খেয়ে নেয়, ওই অনেক কিছু বললো। তখন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে নিই। তারপর লাস্টে যখন সে চলে যাচ্ছে আর কি, তখন সে আমাকে বলে যে একটা কথা বলি স্যার, মাথায় রাখবেন। আমি বললাম হ্যাঁ বলো। বলছে যে রাতেরবেলা যদি কেউ দরজায় নক করে, একবারের জন্য কিন্তু সাড়া দেবেন না। আর রুমের যে পর্দা রয়েছে, আপনার জানলার যে পর্দা, সে পর্দা কিন্তু সরিয়ে একবারের জন্য ভুল করেও বাইরের দিকে তাকাবেন না। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন সে কথাটা কি শুনলো না বুঝতে পারলাম না, মানে না শোনা ভান করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আর যাওয়ার আগে আরেকবার বলে গেল যে মাথায় রাখবেন স্যার যেটা বললাম, এ বলে সে বেরিয়ে চলে যায়। এবার এই জিনিসটা আমাকে ভাবাচ্ছিল যে কেন এরকম কথা বললো। এত সুন্দর একটা গ্রামে এমন কি থাকতে পারে যে পর্দা সরিয়ে দেখতে আমাকে বারণ করলো। সেদিকে কিছু হয়নি আর কি। পরের দিনকে আমি ঘুম থেকে উঠলাম, হ্যাঁ আমি ফ্রেশ হচ্ছি, তখন দরজায় নক করেছে, আমি দরজা খুলতে সানি দাঁড়িয়ে আছে। তো সানি এসছে আমার ব্রেকফাস্টকে নিয়ে। হ্যাঁ তখন সে বলছে যে ব্রেকফাস্টটাও নিয়ে এলাম, দুপুর থেকে নয় আপনি পঞ্চায়েতের বাড়িতেই খাবেন, সমস্যা নেই। তো আমি খেয়ে নিয়ে রেডি হয়ে বেরোলাম এবং বাইকটা করে বেরোলাম। প্রথমে আমি ওকে বললাম, সানিকে বললাম যে আজকে আমি কোনো কাজ করব না, আজকে আমি পুরো গ্রামটা ঘুরে দেখব যে গ্রামটায় কোথায় কী রয়েছে না রয়েছে এবং কী কতজন মানুষ রয়েছে না রয়েছে, সবাইকে আমি আজ অবজার্ভ করব এবং গ্রাম পঞ্চায়েতের সাথে দেখা করব। কাল থেকে আমার সব কাজ শুরু হবে। সানি বলল আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন। পুরো গ্রামটা আমি যখন সকালের আলোয় ঘুরে দেখছি, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, মানে এতটা সুন্দর একটা গ্রাম কি করে হতে পারে। প্রচণ্ড সুন্দর, মানে একটা সিনারি যেরকম হয় আর কি, ঠিক ছবির মতো সুন্দর একটা গ্রাম। এবং পুরো গ্রামটা ঘুরে দেখার পরে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে গ্রামের লাস্ট পয়েন্ট, যেটাকে ওরা বলে আর কি। ওই লাস্ট পয়েন্টে একটা উঁচু পাহাড় মতো রয়েছে, যেটাকে চড়া যায় আর কি, ওঠা যায়। এবং ওই পাহাড়ে উঠলে পুরো গ্রামটাকে সুন্দর দেখা যায়। এবং সেই জায়গাটা আমাকে দেখায় আর কি সানি। দেখানোর পরে বলে যে এই হচ্ছে আমাদের পুরো গ্রাম যেটা আপনি দেখতে পাচ্ছেন।
এবার এখানে যে গ্রামটা, এখানে কিন্তু এক একটা জায়গায় 3-4টে ঘর রয়েছে, আবার কিছুটা দূরে আবার 3-4টে করে একসাথে ঘর এরকম। এবং প্রত্যেকটা ঘরেই কিন্তু নিজস্ব মানুষরা নিজেদের জমি রয়েছে আর কি, এবং জমিতে নিজেদের ফসল সব চাষ করছে। ধানটা হয়তো হয় না, কিন্তু সবাই কিন্তু নিজেদের যে আনাজপাতি এগুলো কিন্তু চাষ করে। আর আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, মানে সানি আমাকে এইসব বলছিলো, এবং আমি তখন জিজ্ঞেস করলাম তাহলে ধান চাষ কোথায় হয়? তখন তারা বলছে যে ধান চাষ বাইরেই হয় আর কি, ধানটা তারা আমদানি করে, বাকি সব নিজেদের থেকেই হয়ে যায়। আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে ঠিক বিকেল 4টে কি 4:30 বাজলেই কিন্তু সবাই নিজের কাজবাজ গুটিয়ে বাড়ি চলে আসে, এবং প্রত্যেকে সকালবেলা উঠে পড়ে এবং সকাল সব কাজবাজ শুরু করে দেয়। সেটা বয়স্ক হোক বা বুড়ো হোক, যার কাজ রয়েছে, সবাই কাজ শুরু করে দেয় সকালবেলায়, এবং 4টে-5টের সময় কাজবাজ সেরে বাইরে ঢুকে যায়। 6টা 6:30টার মধ্যে সবার দরজায় লক পড়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার। তো সেদিনকেও আমি রাতেরবেলা এরকম ঘরে গেলাম, গ্রাম পঞ্চায়েতের সাথে দেখা করেছিলাম। গ্রাম পঞ্চায়েত বেশ ভালো মানুষ, এবং তার যে বাড়িটা, ওটা বেশ বড় বাড়ি, মানে একটা গ্রাম পঞ্চায়েতের বাড়ি যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই বাড়ি, এবং খুব সুন্দর বাড়িটা সাজানো গোছানো। তো আমি সেখানে চা ফা খেলাম, এবং বললাম যে তিনি আমাকে বললেন যে রাতের খাবারগুলো আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, সমস্যা নেই, আপনাকে আর আসতে হবে না, কারণ তার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা বেশ ভালোই ছিল আর কি। তো সেজন্য আমাকে বানালাম, আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে। এবার সারাদিন আমি পুরো গ্রামে ঘুরে বেড়াতাম, রাতেরবেলা সন্ধ্যেবেলার দিকে আমি নিজের ঘরে চলে আসতাম। এরপরে সেদিনকে রাতেরবেলাও যখন সানি আমাকে খাবারটা দিতে আসে, সেম কথা বলে, স্যার মনে আছে তো? বললাম কী বলো তো? বলছে ওই যে দরজায় নক করলে সাড়া দেবেন না, আর জানলা পর্দা সরে তাকাবেন না। বললাম ঠিক আছে। 1 সপ্তাহ কেটে যায়, আমি আমার সব কাজবাজ করছি আর কি, সবার গ্রামের মানুষের সাথে কথা বলছি, কার কী দরকার, কার কী অভাব রয়েছে, এবং গ্রামে কোন জিনিসটা হলে ভালো হয়, কোন জিনিসটা না হলে ভালো হয়, এইসব রিপোর্ট নিচ্ছি আর কি। এবার সবারই একটাই মত যে একটা স্কুল বা একটা হাসপাতাল হলে খুব ভালো হয়, তাহলে সবাইকে আর স্কুলের জন্য বাচ্চাদেরকে বাইরে যেতে হয় না, আর কোনো চিকিৎসার জন্য বাইরে যেতে হয় না, এইসব আর কি। সবার থেকে এই জিনিসগুলো কমনই ছিল আর কি, কিন্তু বাকি সব দিক দিয়ে তারা খুব হ্যাপি আর কি এই গ্রামে থেকে। এই জিনিসগুলো রিপোর্টগুলো নিচ্ছিলাম। 1 সপ্তাহ পরে একটা যে বাড়িটায় গেছিলাম আর কি, 1-1.5 সপ্তাহ হয়ে গেছে যে বাড়িটায় গেছিলাম, সে বাড়িটায় আমি কথা বলছিলাম আর কি, বলতে বৃষ্টি চলে আসে, এবং বাড়িটার মধ্যে আমি আর সানি দুজনে ফেসে যাই, বাইরে থেকে বেরোতে পারছিলাম না। এবার আমাদের কাজ তো হয়ে গেছে, এবার বাড়িতে কখন বৃষ্টি কমবে তখন থেকে বেরোবো আর কি। আমি দেখতে পাচ্ছি যে একটা বাড়ি, যে বাড়িটা দাঁড়িয়েছিলাম তার একদম সামনাসামনি একটা বাড়ি রয়েছে, যে বাড়িটা একবারে পরিত্যক্ত, যেটা আমাকে সানি বলেছিল প্রথম থেকেই। বাড়িটা আমি প্রথম থেকেই দেখছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম সব বাড়িতে মানুষ রয়েছে কিন্তু এই বাড়িটা কেন মানুষ নেই? তখন সানি বলেছিল যে এ বাড়িটা কেউ থাকে না, এখানে কেউ থাকে না, যারা ছিল তারা এখন আর নেই। তো ওই বাড়ির সামনে আমি আগে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম যে সেখানে কিন্তু তালা মারা বা ছিটকানি দেওয়া, কিন্তু সেদিনটা আমি দেখছি যে একটা বাচ্চা ছেলে, খুব জোর হলে 7-8 বছর হবে বা তারও কম, একটা বাচ্চা ছেলে, সেখানে গায়ে তার কোনো জামা নেই, শুধু একটা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠোনে আর কি। আমি ছেলেটাকে দেখলাম অনেকক্ষণ ধরে, এবং আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বাড়ির ভেতর থেকে আর কি, মানে দরজাটা একটু খোলা, তার অর্ধেক শরীর ঘরের ভেতরে এবং অর্ধেক শরীর বাড়ির বাইরে। এবার আমি তখন সানিকে ডাকার জন্য গেলাম যে আপনি বললে এখানে কেউ থাকে না, তাহলে বাচ্চাটা কী করে এলো? আমি যখন ডাকতে গেলাম এবং যখন সানি এলো, আমি দেখলাম যে সেখানে কিন্তু কেউ নেই। তখন সানি বলছে কী হয়েছে? আলাম না কিছু না। এবার সেদিনকে কাজ ফাজ মিটিয়ে রাতেরবেলা গেলাম বাড়িতে। তখন আমি সানিকে জিজ্ঞেস করলাম যে আমি আজকে একটা জিনিস দেখলাম, যে বাড়িটা তুমি পরিত্যক্ত বলছিলে, যেখানে বলছিলে কেউ থাকে না, সেখানে আমি একটা বাচ্চাকে দেখেছি। এই কথাটা বলা মাত্রই কিন্তু সানির মুখের যে অভিব্যক্তি, মানে যে হাবভাব একটা, সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে বলছে হ্যাঁ কি বাচ্চা, এরকম করে সে বলছে। বললাম হ্যাঁ, একটা বাচ্চাকে দেখলাম, তার অর্ধেক শরীর ঘরের ভেতর, অর্ধেক শরীর বাড়ির বাইরে।
তো এটা কী করে সম্ভব? তুমি তো বলছিলে কেউ থাকে না। তাহলে তো ও আর কিছু না বলে শুধু আমাকে এটাই বললো যে এসে গেছে, আপনাকেও দেখে নিয়েছে। এই বলে সে বললো যে ভুল করেও কিন্তু রাতে বাইরের দিকে তাকাবেন না। এই বলে সে আবার চলে যায় প্রত্যেক দিনের মতো। এই কথাটা সে প্রত্যেক দিন আমাকে বলেছে। তো রাতের বেলা যখন খাবার দিতে আসে প্রত্যেক দিন সে আমাকে এই কথাটা বলেছে যে রাতের দিকে বাইরে তাকাবেন না। তারপরে সেদিনকে রাতেরবেলা আমি শুনতে পাই লিটারেলি যে আমার দরজায় কেউ নক করছে। ঠিক আছে, আমি অনেক কন্ট্রোল করেছিলাম যে সাড়া না দেওয়ার। তারপরে আমি যেটা দেখলাম, আমার মনে হচ্ছে কেউ যেন একজন আমার জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমার জানলায় আঁচড় মারছে। মানে যাদের অনেক বড় বড় নখ রয়েছে বা কোনো ছুঁচলো কোনো জিনিস দিয়ে যদি জানলায় আঁচড় মারে যেরকম ঠিক শব্দ হবে, ঠিক সেরকম শব্দ। এবার জানলাগুলো ছিল কাচের, এবার বাইরের যে আলো সেটা আমার ঘরের ভেতর আসছে। হ্যাঁ, তো আমার স্পষ্ট মনে হচ্ছে যে কাচের জানলায় কেউ যেন আবার আঁচড় মারছে। আমি অনেক কন্ট্রোল করেছিলাম, আমার বারবার মনে হচ্ছিল আমি একবার দেখি, কিন্তু আমার তখন ওই সময় মনে হচ্ছিলো যে ওরা বারণ করেছে, গ্রাম পঞ্চায়েত বারণ করেছে, স্থানীয় বারণ করেছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমি সেজন্য অনেক কন্ট্রোল করে নিজেকে বুঝিয়ে বাঝিয়ে অন্যদিকে মাইন্ডটাকে ডাইভার্ট করে সেদিনকে আর কিছু করিনি। রাতেরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, কখন আমি নিজেও জানি না। সকালবেলা হতেই যখন সানি আমার ঘরে আসে আমাকে মানে পিক করার জন্য, প্রত্যেক দিনে আসতো বাইক নিয়ে আমাকে, আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যেত আর কি। তখন আমি সেদিনকে বললাম সানিকে যে আগের দিন রাতেরবেলা আমি এরকম হয়েছে। ওর মুখের অভিব্যক্তি মানে একটা, সে হাসি খুশি ছিল যখন আমার সে ঘরে ঢুকলো যে স্যার কেমন রাতটা কেমন কাটলো এই ওই, কিন্তু কথাটা বলা মাত্রই কিন্তু তার একদম পুরো মুখের অভিব্যক্তি আবার চেঞ্জ হয়ে গেল। সে মানে ভয় পেয়ে গেছে কিছু একটা, মানে এমন কিছু বলে ফেলেছে যেটা ওর সামনে বলা উচিত হয়নি বা ওর শোনা উচিত হয়নি, এরকম কিছু একটা বলে ফেলেছে। ও কোনো কথাই বলছে না। সেদিনকে এই কথাটা শোনার পরে ও আর কোনো কথাই বলেনি। ঠিক আছে, এবার আমি যাওয়ার সময় ওকে বললাম যে আজকে বাড়িতে একবার যাব। তখন ও তেড়ে মেরে উঠে বলল না 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 না, একদম নয়, ওই বাড়িতে নয়, একদম ওই যেখানে বলবেন সেখানে যাব, কিন্তু ওই বাড়িতে নয়। আর আমি ওকে যাই জিজ্ঞেস করতাম ও সব কিছুতেই মানে এই ব্যাপারগুলোতে যা জিজ্ঞেস করতাম কিন্তু এড়িয়ে চলে যেত। মানে এই জিনিসগুলো যে বাচ্চাটা কে বা এই বাড়িটার কী রহস্য, এই জিনিসগুলো বলতেই চাইতো না। সব কিছু বলতো কিন্তু এই জিনিসগুলো সে এড়িয়ে যেত। তো একবার কি ওই দিনকে আর কি ও গেছিলো একটু দূরে আর কি। এবার আমি ফাঁকা ছিল, এবার ছিলাম ওই বাড়িটা আশেপাশে কোনো একটা বাড়িতে। এবার যেহেতু ও নেই, কেউ আমাকে বারণ করার নেই, আমি গেছিলাম ওই বাড়িটায়। বাড়িটার সামনে গিয়ে দেখছি বাড়িটা কিন্তু তালা দেওয়া। এবার যেহেতু কেউ ব্যবহার করে না, কেউ থাকে না, সেই জন্য বাড়িটা একদম পুরো গাছগাছালিতে ভরে গেছে এবং যে জানলাগুলো রয়েছে জানলাগুলো ঠিকঠাক আর নেই। এবার আমি সেই জানলা খুলে ভেতর দিকে উঁকি মারতে যাব, সবই তো টালির বাড়ি আর কি। তো উঁকি মারতে যাব ভেতরে, ঠিক সেই সময় সানি কোথা থেকে এসে আমার হাতটা টেনে ধরলো এবং বললো যে স্যার আপনাকে বারণ করেছিলাম এরকম করতে, এগুলো করবেন না, আপনি আজ এসছেন কাল চলে যাবেন, কিন্তু এখানকার গ্রামবাসীরা তো এখানেই থাকবে, তাদের কথা ভেবে এইসব করবেন না। এবার এই কথাটা আমার মাথায় খুব বাজেভাবে স্ট্রাইক করে যে এমন কি রয়েছে যেটা এখানে দেখলে গ্রামবাসীর ক্ষতি হবে বা কিছু। ঠিক আছে, তো সেদিনকে রাতেরবেলা ঠিক সেম জিনিস আবার হচ্ছিলো আগের দিনের মতো। প্রথমে দরজায় অনেকক্ষণ ধরে নক করছিল, অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে নক করেছে। তারপর গিয়ে আমি সাড়া দিয়েছি, কে রয়েছে বাইরে। কোনো উল্টো দিক দিয়ে কোনো রিপ্লাই আসেনি। ঠিক আছে, আমি শুয়ে পড়লাম গিয়ে। তারপরে আবার সেম জিনিস মনে হচ্ছিলো যে কেউ একজন আমার বাড়ির গোল করে মানে সার্কেল করে ঘুরছে এবং আমার জানলায় আঁচড় মারছে। আমি সেদিনকে বাধ্য হয়ে থাকতে না পেরে পর্দাটা সরানোর পর যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে সেই বাচ্চা ছেলেটা যেটাকে আমি ওই বাড়ির সামনে দেখেছিলাম, সে আমার বাড়ির জানলাতে মানে যে জানলা থেকেই বাড়ি থেকে আর কি অনেকটা দূরে, কম করে হলেও 7-8 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম না, আমি কিছুক্ষণ আগেই 1-2 সেকেন্ড আগেই যে আঁচড় মারার শব্দটা পেলাম, তাহলে 1-2 সেকেন্ডের মধ্যে বাচ্চারা অত দূরে চলে গেল কী করে? আর যদি যায় তাহলে তো পেছন দিকটা আমি দেখতে পারবো, সে আমার দিকে সামনের দিকে ঘুরে কী করে দাঁড়িয়ে আছে।
আমি বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটা আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে রয়েছে। মানে ও দেখছে যে একটা তাদের গ্রামে একটা অন্য লোক এসছে, এরকম কিছু একটা। আমাকে আগে কোনো দিন দেখেনি, এরকমভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে অবাক হয়ে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম, আর দেখার পরে যেন আমি মানে বুঝতে পারলাম আর কি, তার পুরো শরীরটাই কিন্তু সাদা ধবধবে। হ্যাঁ, চুল উস্কো খুস্কো, অনেকদিন না চালে যেরকম হয়ে যায় ঠিক সেরকম, গায়ে কোনো জামা নেই, আর একটা হাফ প্যান্ট পরে। আর সময়টা কিন্তু খুব একটা যে গরম সেরকম না, একই তো পাহাড়ি এলাকা, আর তার মধ্যে অক্টোবর নভেম্বর মাস ছিল, ঠান্ডা ভালোই ছিল আর কি। ওই ঠান্ডাতেও কিন্তু ওই অবস্থায় ওই খালি গায়ে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। আমি না পর্দাটা সরিয়ে দিলাম, মানে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, আমার জিনিসটা ঠিক ভালো লাগছিল না। পরের দিনকে আমি সানিকে বলাতেই যেরকম আমি দেখলাম, ও ভীষণ মারাত্মকভাবে রেগে গেছিলো আমার ওপরে। আর সেদিনকে ও আমার সাথে একটা কথাও বলেনি, আমাকে শুধু একবার বিকেলবেলায় বলেছিল যে গ্রাম পঞ্চায়েত আপনাকে ডাকছে, এবার যেতে বলেছে তার বাড়িতে। আমি গ্রাম পঞ্চায়েতের বাড়িতে গেছিলাম। এবং গ্রাম পঞ্চায়েত আমাকে অনেক কথা বললো, অনেকভাবে বোঝালো আর কি, ভালোভাবেই, যে এরকম করবেন না। আমি হাজারবার জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা কে, কী রহস্য, কিছু আপনি যদি না বলেন আপনারা, তাহলে আমি বুঝবো কী করে। গ্রাম পঞ্চায়েতও সেম সানির মতো কিচ্ছু বলছে না আমাকে, শুধু বলছে যে বাচ্চারা সে ওরকম করবেন না, সানি যে যা বলছে একটু ওর কথা শুনুন, আপনারও ভালো হবে, আমাদের গ্রামবাসীরও ভালো হবে, এই সবই বলে যাচ্ছে। আপনি তো আমাদের গ্রামের জন্য ভালো কাজ করতে এসেছেন, তাহলে কেন করছেন না, মানে কেন সানির কথা শুনছেন না, এই সব হাজার এক কথা বলে যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে এরা কেউ আমাকে সত্যি কথাটা বলবে না, ঠিক আছে। তো যাই হোক, পরের দিনটাই ছিল আমার ওই শিলংয়ের যে অফিস, সেই অফিসের প্রথম রিপোর্ট জমা করার। তো আমি গেছিলাম বাইক নিয়ে। সানি বলেছিল যে আমি কি যাবো, আমি বললাম না ঠিক আছে, আমি চলে যাবো একা, রাস্তা তো খুব একটা কঠিন না, সোজা রাস্তা একবারেই, এর কোনো ডান দিক বাদিক কিছু নেই। তো আমি গেলাম। যখন আমি ফিরে আসছি, তখন যখন আমি অফিস থেকে, শিলংয়ের অফিস থেকে বেরোলাম, তখন প্রায় 6টা 6:30 বাজে, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে যেই রাস্তাগুলো আমি প্রথম দিন দেখেছিলাম, শর্টকাট রাস্তাগুলো, আমি ঠিক করে নিয়েছিলাম যে রাত অনেক হয়ে যাচ্ছে, সন্ধে অনেক হয়ে যাচ্ছে, আর বাইকের আলো কতই বা আলো হবে পাহাড়ি এলাকা তার মধ্যে। আমার ওই সব ভূত বা অশরীরী এইসবের কোনো মাথা ব্যথা ছিল না। আমার হচ্ছে গ্রাম্য এলাকায় কোনো পশু থাকতেই পারে, তাই না, বাঘ তো চলে আসতেই পারে, এই জিনিসটা আমার ভাবাচ্ছিল আর কি। তো আমি এর জন্য একটু বাইকটা জোরেই চালাচ্ছিলাম। তারপরে যখন আমি ওই প্রথম যে শর্টকাটের রাস্তা আমি দেখলাম, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম যে মেন রোড ধরেই যাব নাকি শর্টকাট নেব। আমি ঘড়িতে সময় দেখলাম, তখন বাজে প্রায় 8:30 8:45 এরকম বাজে, ঠিক আছে। আমি অফিস থেকে বেরিয়েছিলাম 6টা 6:30 সময়, 8:30 8:45 বেজে গেছে। তাই বললাম যে না থাক, মেন রোড ধরেই যাই। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা দেখলাম ওরকম শর্টকাট রাস্তা, তখন বাজে 9টা 10-15। আমি বললাম যে না, এবার শর্টকাট নিতেই হবে, কিছু করার নেই। শর্টকাটটা নিলাম। ওই যে রাস্তা, ওটা আরও বিপজ্জনক রাস্তা, মানে একে তো এবড়ো খেবড়ো রাস্তা, কোনো সমান কিছু নেই, তার মধ্যে একদিকে চড়াই, মানে খাদ আর কি, আর একদিকে হচ্ছে পাহাড়, মানে বিভৎস একটা রাস্তা, তার মধ্যে ওরকম রাতের অন্ধকার। বেশ কিছুটা আসার পরে আমার জোরে টয়লেট পেয়ে গেছিলো, তো আমি দাঁড়ালাম, ঠিক আছে। দাঁড়িয়ে আমি যখন টয়লেটটা করে এলাম বাইকের সামনে, আমি কি দেখলাম যে আমার বাইকের সিটে দুটো হাতের ছাপ রয়েছে, যেগুলো দেখে বোঝা যাচ্ছে কেউ কাদায় হাত দিয়ে কোনো জায়গায় যদি ছাপ মেরে দেয়, ঠিক সেরকম, মানে কাদা মাখা হাত কেউ আমার বাইকের মধ্যে লাগিয়ে দিয়ে চলে গেছে। এবং হাতগুলো কিন্তু একটা বাচ্চার হাত, মানে খুব বড় হাত যে এরকম সেরকম না, বাচ্চার হাত। এবার আমি ভাবলাম যে এটা হাতের ছাপ কী করে এলো, এটা কি প্রথম থেকেই, মানে যে যখন আমি শিলংয়ের অফিস থেকে বেরোলাম তখন থেকেই ছিল। এবার আমি নিজের প্যান্টের পেছনটা দেখছি যে আমার প্যান্টের পেছনে কিছু নোংরা ফোংরা লেগে গেছে কি না, এই সব কিছু দেখলাম, না কিছু নেই। এবার দেখে বোঝা যাচ্ছে যে এগুলো এরা একদম পুরো টাটকা আর কি, কিছুক্ষণ আগেই হয়েছে এরকম কিছু ব্যাপার। তো আমি গেলাম আশেপাশে শুকনো পাতা নিয়ে পরিষ্কার করবো বলে, যখন আমি পাতা নিয়ে এলাম, আমি দেখলাম সেখানে কোনো দাগই নেই। মানে আমি নিজের চোখে 2 মিনিট আগে যেটা দেখলাম যে একটা দুটো হাতের ছাপ, কাদামাখা হাতের ছাপ, আমি পাতা আনতে গেলাম, দেখলাম কিচ্ছু নেই। এটা কী করে সম্ভব? বাইকে বসলাম, বাইক আর স্টার্ট নিচ্ছে না।
অনেকবার ধরে চাবি ঘোরাচ্ছি, স্টার্ট আর নিচ্ছে না, ঠিক আছে। আর ঠিক সেই সময় যখন আমি বাইক স্টার্ট করছিলাম, ঠিক সেই সময় একটা বাচ্চার হাসি, যেন মনে হচ্ছে আমার কানের সামনে এসে হাসছে খিলখিল করে, ঠিক আছে। আমি পেছনে ঘুরতে দেখলাম কেউ কোথাও নেই, ঘন কুচকুচে অন্ধকার, ঠিক আছে। কেউ কোথাও নেই সেই অন্ধকারে, শুধু একটা খিলখিল করে হাসির শব্দ। বাইক স্টার্ট হচ্ছে না, আমি বাইক নিয়ে হাঁটা শুরু করলাম। আমি যত হাঁটছি আমার মনে হচ্ছে যে সেই খিলখিল করে হাসির শব্দটা যেন আমার সাথে সাথেই চলছে, যেন আমার কানের সামনেই কেউ হাসতে হাসতে আমার সঙ্গে সঙ্গে চলছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে, প্রায় 10 মিনিট যাওয়ার পরে আমি আবার বাইকে উঠলাম, আবার স্টার্ট করার চেষ্টা করলাম, বাইক চলছে না। তখনও আমি করলাম সানিকে ফোন কল যাচ্ছে, কিন্তু না আমি ওর কথা শুনতে পাচ্ছি, না ও আমার কথা শুনতে পাচ্ছে। আমি বুদ্ধি করে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে সানির হোয়াটসঅ্যাপে আমার কারেন্ট লোকেশানটা পাঠিয়ে দিয়েছিলাম। সে তো আর যাচ্ছে না, গোল গোল করে ঘুরেই যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তাও আমি ফোনটাকে পকেটে ঢুকিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমি কিছুক্ষণ আবার যাওয়ার পরে মোবাইলটা দেখলাম যে লোকেশানটা গেছে কি না। আমি দেখলাম যে হ্যাঁ গেছে। এবার আমি ওই জায়গাতেই দাঁড়িয়ে গুগলে ওপেন করে আমি যখন আমার গ্রামের যে গ্রাম ছিলাম আর কি, ওই গ্রামের নামটা মারলাম ম্যাপে আর গুগল ম্যাপে, দেখলাম সেখান থেকে এখনও 1 ঘন্টা 10-15 মিনিট দেখাচ্ছে বাইকে করে, ঠিক আছে, মানে হেঁটে আর কি। তো আমি ভাবছিলাম যে হাঁটা তো শুরু করি। হ্যাঁ, এবার সেই সময় আমি একটা মেসেজ করেছিলাম সানিকে যে আমি জঙ্গলের মধ্যে ফেঁসে গেছি, ব্যাস এইটুকুনি আমি মেসেজ করে দিয়েছিলাম, আর কিছু না। আমি হাঁটা শুরু করছি। আবার কিছুক্ষণ পরে, প্রায় 10-15 মিনিট পরে আবার বাইকে উঠে যখন আমি স্টার্ট মারলাম, দেখলাম ঠাকুরের নাম নিয়ে স্টার্ট মেরেছিলাম, দেখলাম বাইকটা স্টার্ট হয়ে গেল। তড়িমড়ি আমি বাইক চালাতে শুরু করলাম, আর কোনো দিকে তাকানো কোনো সিন নেই, বাইক চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার বাইকটা না বেশ ভারী হয়ে গেল। আমার যেন মনে হচ্ছে কেউ আমার বাইকের পেছনে বসে রয়েছে এবং তার হাতগুলো আমার কাঁধে রয়েছে, মানে সে আমাকে আমার কাঁধে হাত দিয়ে আমাকে নিচের দিকে চাপ মারছে। আমি যেন কাঁধগুলো নিয়ে যেন নিচের দিকে ডেবে যাবো, এরকম একটা অবস্থা। আমি পেছনে ঘুরতেই কেউ নেই, কোথাও কিছু নেই। কিন্তু আমার এই জিনিসটা মনে হচ্ছিলো, এবং এই যে এতক্ষণ ধরে একটা খিলখিল করে হাসির শব্দ বাচ্চাদের, সেই হাসির শব্দটা এখন মনে হচ্ছে যেন একটা ব্যাঙের হাসি হাসছে, একটা বাচ্চারই হাসির শব্দ, কিন্তু মনে হচ্ছে একটা ব্যাঙের হাসি। হ্যাঁ, যে সে আমাকে এই জঙ্গলে ফাঁসিয়ে দিয়ে সে খুব মজা পেয়েছে বা এরকম কিছু একটা ব্যাঙের হাসি সে হাসছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করব। আমি এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছিলো যে এটা যাই হোক মানুষ তো হতে পারে না, এবং এটা সেই যাকে আমি দেখছিলাম এতদিন ধরে। এবার তারপরে আমি প্রায় অনেকক্ষণ ধরে এরকম বাইক চালানোর পরে হঠাৎ করে একটা জায়গায় এসে বাইকটা আবার দাঁড়িয়ে যায়, থেমে যায় আর কি। আমি তখন যখন আবার বাইকটা স্টার্ট করার চেষ্টা করি, আমি দেখলাম আমার সামনে প্রায় 7-8 হাত দূরে একটা গাছের আড়ালে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। সে বাচ্চাটা আর কেউ না, সেটা সেই বাচ্চাটা, আমাদের গ্রামের যে বাচ্চাটার কথা দেখেছিলাম আমি ওকে, সেই বাচ্চাটাই গাছের একটা সাইডে দাঁড়িয়ে রয়েছে এবং আমার দিকে ব্যাঙের মতো হাসছে। মানে সে কিন্তু আমার থেকে 7-8 হাত দূরে, সে হাসছে, কিন্তু হাসির শব্দটা আমার কানে আসছে। মানে এই জিনিসটা একটা অবাক করা জিনিস ছিল যে অত দূর থেকে হাসছে, কিন্তু তাও আমি ওর হাসির শব্দটা শুনতে পাচ্ছিলাম। তারপর আবার আমি হাঁটা শুরু করলাম, ওর দিকে না তাকিয়ে আমি ঠাকুরের নাম নিয়ে হাঁটা শুরু করলাম আমার বাইক নিয়ে। বেশ কিছুটা যাওয়ার পরে আমি দেখছি যে একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারে অতটা ভালো বুঝতে পারছিলাম না, কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। বেশ কিছুটা আসার পর আমি যে দেখলাম যেটা হচ্ছে সানি। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো অনেক সময় যেটা ভূতের সিনেমায় হয় যে ভূত, যে অশরীরী আর কি, তারাই একজন আমার যে পরিজন তার মানে ছদ্মবেশ নিয়ে চলে আসে, এসে বলে যে চল আমার সাথে, চল, কোনো বিপদ হবে না আর কি। আমি ঠিক সেরকমটাই ভেবেছিলাম যে বাচ্চা ছেলেরাই হয়তো সানির ছদ্মবেশ নিয়ে এসছে। আমি ওকে দেখে বাইকটাকে দাঁড় করিয়ে পেছন দিকে হাঁটা শুরু করেছিলাম, কিন্তু যে আমি হাঁটা শুরু করেছি আর কি, তখন সানি স্যার, ও স্যার কোথায় যাচ্ছেন, এরকম করে চেল্লাতে শুরু করে। এবার ও স্যার, আমি পেছনে ঘুরে একবার তাকাই, আমি তখন দেখলাম সানি একা না, তার সাথে গ্রামের পঞ্চায়েত এবং আরও 3-4 জন লোক রয়েছে। আমি তারপর তার কাছে গেলাম
এবং সানি আমাকে দেখেই বলছে যে আপনাকে তো সেদিন প্রথম দিনকেই বলেছিলাম যে এরকম শর্টকাট রাস্তা ইউজ করতে না, তাও আপনি কেন করলেন, আপনার দেরি হতো শর্টকাট রাস্তা কেন ইউজ করলেন, এইসব বলছে। তো তারপরে সেই পঞ্চায়েতটা আমার কাছে আসলো, এসে একটা পাথর মতো আমার হাতে দিল এবং দিয়ে বললো মুঠো করে রাখতে, দেখতে না ভেতরে কী আছে। হাতটা শক্ত করে মুঠো করে রাখতে। এবার বাকি যে লোকজন ওরা আমার বাইকটাকে নিয়ে নিল এবং আমরা হেঁটে হেঁটেই গ্রামে ফিরলাম। ফেরার পরে আমাকে নিয়ে সোজা যাওয়া হলো পঞ্চায়েতের বাড়িতে গেলাম, গিয়ে একটা ঘরে ঢোকালো আমাকে। আমি দেখলাম আমার যাওয়ার আগেই আরও 6জন মহিলা সেই ঘরের মধ্যে রয়েছে এবং আমাকে সেই 6জন মহিলা মাঝখানে বসে বলল যে সারা রাত বসে থাকতে হবে এবং হাতের যে মুঠো সেই মুঠোটা হালকা করা যাবে না, ঢিলা করা যাবে না। আমি বসে রয়েছি, না খাওয়া না ঘুম, আমি বসে রয়েছি। আমি দেখছি 6জন যে মহিলা আমাকে ঘিরে রয়েছে, তারা কিন্তু মনে মনে কী সব বিড়বিড় করে যাচ্ছে। ঠিক আছে, সারা রাত মানে প্রথম সূর্যের আলো যখন আমরা দেখেছি আর কি ঘরের বাইরে, ঠিক সেই সময় তারা আমাকে নিয়ে উঠে একটা জলাশয়ের সামনে গেল আর কি, গিয়ে আমাকে বললো যে গ্রাম পঞ্চায়েতও সেই সময় ছিল। তো গ্রাম পঞ্চায়েত আমাকে বলে যে হাতের যে পাথরটা দেওয়া হয়েছিল রাতেরবেলা, সে পাথরটা ওই জলাশয়ের মধ্যে যত দূরে সম্ভব গায়ের জোরে ছুঁড়ে মারতে। আমি ঠিক তাই করলাম। ছোড়ার পরে 2 মিনিট ধরে ওই মহিলাগুলো বিড়বিড় করে কিছু একটা বলার পরে আমাকে আবার গ্রাম পঞ্চায়েতের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বলে যে তুমি কিছু খেয়ে নাও, খেয়ে এখানেই একটা ঘরে থাকো, তোমার রেস্ট একটু করো, তারপর নয় উঠে আজকে আর কাজবাজ কিছু করতে হবে না, তারপর তুমি তোমার ঘরে যেও। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে না, আগে আমাকে বলুন যে এই সবগুলো কী হলো সারা রাত ধরে আমার সাথে। আপনি তো আমার থেকে কিছু শুনলেনই না যে আমার সাথে রাতেরবেলা কী হয়েছে কী হয়নি। তাহলে আপনি হঠাৎ করে আমাকে এখানে নিয়ে চলে এলেন, তবে এত কিছু রিচুয়াল, এত রীতি সব কিছু করলেন, জিনিসগুলো কী হচ্ছে, তা বাকি ছেলেটাই বা কে? তখন সে আমাকে বলল যে আমরা তোমাকে জিজ্ঞেস করিনি এই কারণ আমরা জানি যে তুমি কী দেখেছো আর তোমার সাথে কী হয়েছে। সেই জন্য একদম যখন তুমি ওই লোকেশান পাঠিয়েছিলে সানিকে, আমরা তখনই বুঝে গেছি তুমি কোন বিপদে ফেসে গেছো এবং তোমার সাথে কী হচ্ছে। আমরা তখনই সব ঠিক করে নিয়েছিলাম, তাই জন্য তোমাকে কিছু জিজ্ঞেস করা হয়নি, ডিরেক্ট তোমাকে আমরা এখানে নিয়ে আসা হয়। আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চা ছেলেটা কি? তখন সে বলছে বাচ্চা ছেলেটা হচ্ছে এই গ্রামেরই একটা ছেলে, যে কিনা ওই বাড়িতে থাকে, যে বাড়িটা আমরা দেখেছিলাম আর কি। এবার ওর মা আর ও থাকতো, আর কেউ থাকতো না আর কি। এবার ওর যখন বয়স 5-6 বছর, ঠিক সেই সময় ওর মা মারা যায়। এবার বাচ্চাটা এতটাই ভালো ছিল যে গ্রাম পঞ্চায়েত তাকে দেখাশোনা করতো এবং গ্রামের সবাই তাকে ভালোবাসতো এবং কোনো দিন কারোর না কারোর বাড়িতে ঠিক খাবার পেয়ে যেত। সেই খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হতো না, শুধু রাতেরবেলা নিজের বাড়ি থাকতো এবং প্রত্যেকজনকে জিজ্ঞেস করতো যে তার মা কোথায়, তার মা কখন আসবে, কবে আসবে। কেউ বলতো না, সবাই বলতো যে হ্যাঁ ঠিক চলে আসবে, তোর মা একটু গেছে কাজে, ঠিক চলে আসবে এরকম বলতো, কিন্তু কেউ বলতো না যে তার মা মারা গেছে। একদিনকে সে একটা গাছে ওঠে, বড় গাছে উঠে সে দেখতে যায় যে সে কোথায় রয়েছে, মানে সে তার মাকে দেখতে পায় কিনা। এবং সে ওই গাছে ওঠার পরেই পা পিছলে ওখান থেকে পড়ে যায় এবং যেহেতু গাছটা অনেকটা উঁচু, পাহাড়ি গাছ, উঁচু গাছ, সেখান থেকে পড়েই মারা যায়। তখন তার বয়স ছিল 7-8 বছর হবে। ওই দিনকে পর থেকে অনেক মানে তান্ত্রিক আনা হয়, অনেক গ্রামে বড় করে পুজো করা হয়, কিন্তু কোনোভাবেই সে বাচ্চাটার যে আত্মা সে গ্রাম ছেড়ে যায়নি। এবার অনেক তান্ত্রিক বলেছে যে সে এতটাই কষ্ট পেয়ে মারা গেছে, তো সেজন্য সে এতটাই শক্তিশালী, সে গ্রাম কোনোদিনই ছাড়তে পারবে না। তার আত্মা এই গ্রামের মধ্যেই ঘোরাঘুরি করবে, কিন্তু আপনারা যত বাচ্চাটাকে ইগনোর করবেন তত কিন্তু বাচ্চারা আত্মা নিজেই মিলিয়ে যাবে। যত আপনারা ওকে পাত্তা দেবেন তত কিন্তু গ্রামেই থেকে যাবে। প্রত্যেক দিনকে গ্রামবাসীরা শুনতে পেত রাতের বেলায় যে কারো না কারো বাড়িতে গিয়ে নক করতো এবং বলতো যে কাকা আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে, কাকা দরজাটা খোলো, কাকা দরজাটা খোলো। প্রত্যেকের বাড়িতে যেত একদিন করে এবং প্রথমে সবার খারাপ লাগতো যে একটা বাচ্চা ছেলে ও খাবার চাইছে এরকম, কিন্তু পরক্ষণেই তাদের মনে হতো যে ও তো এখনও মানুষ নেই, ও
ও তো এখন একটা অশরীরী, এই ভেবে কেউ আর দরজা খুলতো না, কিন্তু সবার খারাপ লাগতো। এরকম করে প্রথমে তো 1-2 বছর সবাইকে জ্বালিয়েছে, সবার বাড়িতে এরকম করে গেছে। কিন্তু যত মানুষ তাকে ইগনোর করেছে বা পাত্তা দেয়নি, ও কারোর থেকে পাত্তা পায়নি আর কি, তারপর থেকে ধীরে ধীরে মুছে যেত। যেটা এখন আগে প্রত্যেক দিন হতো, সেটা ধীরে ধীরে কমতে কমতে সপ্তাহে 4-5 দিন, তারপর সপ্তাহে 2-3 দিন, এবং কমতে কমতে গেছে আর কি। এবার আপনার বাড়িতে প্রথম 1 সপ্তাহ কিছু করেনি, কারণ হচ্ছেন আপনি গ্রামের কেউ নয়, সেই জন্য আপনার বাড়িতে প্রথমে যায়নি। তো যেহেতু সেদিনকে আপনি দেখে নিয়েছিলেন, মানে আমাকে এই কথাগুলো বলছে আর কি, যেদিনকে আপনি প্রথমে ওকে দেখে নিয়েছিলেন ওর বাড়ির সামনে, সেদিনকেই ও আপনার বাড়িতে আপনার কাছে গেছিলো, যাতে আপনি ওকে কিছু খাবার দেন বা কিছু, ঠিক আছে, সেজন্য আপনার বাড়িতে গিয়ে নকপক করছিল। তো এই হচ্ছে ব্যাপার। মানে এমন নয় যে বাচ্চারা ভূত, অশরীরী বা প্রেতাত্মা হয়ে যাওয়ার পর গ্রামের মানুষদের ক্ষতি করেছে, এরকম কিছু না। ওর একটাই দাবি যে কিছু খেতে দাও, আর হচ্ছে তার মা কোথায় সেই উত্তরটা তাকে দিতে হবে, এটাই হচ্ছে তার দাবি। তো এই ঘটনা আমি গ্রাম পঞ্চায়েত থেকে শোনার পর আমার খুবই খারাপ লাগছিল, যে একটা বাচ্চা যে কিনা তার কম বয়সেই তার মাকে হারায়, তারপর আর কেউ ছিল না, এবং মাকে খুঁজতে গিয়ে সে তার নিজের প্রাণটাও হারিয়ে ফেলে, ঠিক আছে। তো সেই দিনের পর থেকে আমি কিন্তু বাচ্চাটাকে দেখেছি অনেকবার রাতের বেলা, কিন্তু আমি কিন্তু ভয় পাইনি একবারের জন্যও। তো তারপরে আমার কাজ চলছিল আর কি, তারপর ওই ঘটনার পরেও আমি প্রায় 2 সপ্তাহ গ্রামে ছিলাম। তারপর আমি ফিরে আসি আমার হায়দ্রাবাদে, সব কিছু শিলংয়ের অফিসে সাবমিট করে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এবং চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।